মানে আশুতোষ, এই যে স্নায়ুর লড়াই, সেখানে কি তোমরা অনেকটা রিল্যাক্সড? না দেখো, প্রথমে আমি বলি যে 165 জন অ্যাডিশনাল অবজারভার দেওয়া হয়েছে, 77 জন পুলিশ অবজারভার, 432 জন কাউন্টিং অবজারভার দেওয়া হয়েছে। এত কিছু হচ্ছে তো এখন এই এত কিছুর ভেতরে যা যা আমরা বজ্র আটুনি যা যা শুনছি, কংগ্রেসের কিন্তু দেবদীপ চ্যাটার্জি মার্ডার হয়েছে আসানসোলে। নির্বাচন কমিশন হয়তো এখনো বুঝে উঠতে পারেনি। আমি বলছি তৃণমূলের দ্বারা মার্ডার হয়েছে। 27 লক্ষ জেনুইন ভোটার, তারও বেশি, তারা ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। 3, ইভিএম এবং রিজার্ভ ইভিএমের কি স্ট্যাটাস এই প্রত্যেকটা কাউন্টিং সেন্টারগুলোতে, কলকাতার আশেপাশে 7টা রয়েছে, আমরা কিন্তু কেউ জানি না। ইলেকশন কমিশন জানে কি না আমার ডাউট আছে। এখন গতকাল ওই রাসবিহারির যেখানে কাউন্টিং হয়, বালিগঞ্জ গভর্নমেন্ট, ওখানে হাফ প্যান্ট পরা একজন গেরুয়া গেঞ্জি পরে বসেছিল, চটি পরে, তাকে আমাদের বার করতে হয়েছে, উইদাউট আই কার্ড বসছিল। তারা হয়তো এখনও টের পাননি। এবং অদ্ভুত ব্যাপার যে আমি যা শুনছিলাম তৃণমূল বা বিজেপির যারা বলছিলেন এখানে, যে তৃণমূলকে মানে তৃণমূলই বিজেপিকে খেলাটা শিখিয়েছে, তাহলে খেলতে খেলতে এই যে বিজেপি এসছে পশ্চিমবঙ্গে, তাহলে তৃণমূলকে দায়টা নিতে হয়। এবং ইলেকশন কমিশনকে বুঝতে হবে যে এই যে তারা যে তৈরি করেছে, যে ধরুন কাউন্টিং এজেন্ট, সবথেকে আজকে রিসেন্ট আলোচনা হচ্ছে কাউন্টিং এজেন্ট, যেটা কালকে সবাই যাচ্ছে, অল পলিটিক্যাল পার্টি। এখন যে কজন কাউন্টিং এজেন্টের তথ্য দেওয়া হয়েছে, লাস্ট মোমেন্টে ইলেকশন কমিশন জানিয়েছে কিউআর কোড বেসিসে ইলেকশন কমিশন তৈরি করছে। এটাও একটা নতুন খেলা, তাতে অসুবিধা নেই। সব পলিটিক্যাল পার্টিরা দিয়েছে, ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, নিশ্চয়ই আমরা সঙ্গে থাকবো। কিন্তু এখন বলা হচ্ছে যে কাউন্টিং এজেন্ট দেওয়া হয়েছে তাদেরকেই উপস্থিত থাকতে হবে গেটের এন্ট্রি গেট অবধি। তাহলে এন্ট্রি গেটে কেউ যদি অসুস্থ হন বা কোনোভাবে আসতে না পারে, রিজার্ভ যে এজেন্টের কথা ইলেকশন কমিশন শুনছে না। কেন শুনছে না আমরা জানি না। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে আলোচনা, এই যে ফলতানি আলোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আপনারা কি জানেন এই তৃণমূলের আমলে এই মগরাহাটে আমরা কি দেখলাম, মাজিদ বলে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, তাকে পোচ করা হলো, পলিটিক্যাল পোচিং যাকে বলে। একজন ক্যান্ডিডেটকে মানে তাকে ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, সব দিয়ে দেওয়া হচ্ছে, তার নির্বাচনে সে ফাইট করছে, নমিনেশন হয়ে যাচ্ছে। তৃণমূল দলটা এরমই দল যে সবাইকে নিয়ে নিতে হবে, আগ্রাসী ভূমিকা। কিসের জন্যে? বিজেপিকে এখানে জায়গা করে দিয়ে কংগ্রেসকে ভাঙার চেষ্টা, এ তো মানুষ দেখছে, বাংলার মানুষ। এবং আপনাদের জানিয়ে রাখি, এই এত কিছুর ভেতরে গোলকিপিংটা কিন্তু ইলেকশন কমিশনই করে যাচ্ছে দারুণভাবে, আমরা সেটাও চোখে দেখছি। এই যে এসআইআর নিয়ে এখানে আলোচনা হচ্ছে, বাস্তব এই যে এতগুলো মানুষের প্রাণ গেছে, ইলেকশন কমিশন একজনও অবজারভার বাড়িতে পাঠিয়েছেন তাদেরকে দেখার জন্য, সেটা বিএলও হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে। এটা ইলেকশন কমিশনের ব্যর্থতা। আর বিজেপি তারা যে এতগুলো কথা বলছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে করতে পারবে না। কংগ্রেস ছাড়া এইবারে কোনো বউনি হবে না বিধানসভায়। এবং আপনাদের আর একটা কথা আমি জানিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে কমপ্লেন করে আমরা শেষ করছি। আমি একটাই কথা শুধু আপনাদের কাছে রাখবো, যে মানুষ বিচার করুক। নরেন্দ্র মোদী, অমিত শাহদের হেলিকপ্টার ল্যান্ড করতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে, রাহুল গান্ধীর হেলিকপ্টার ল্যান্ড করলে অসুবিধে হয়, মল্লিকার্জুন খার্গের মিটিংয়ে অসুবিধে হয়। এই যে জিনিসগুলো মানুষ দেখেছে, বাংলার মানুষ, তারা বিচার করবে যে বিজেপি আর তৃণমূলটা একই ডিএনএতে চলে। বেশ, মানুষ বিচার করুক, মানুষ বিচার করেছে এবং সেই বিচারের ফলটা কি হলো সেটা তো কালকে ইভিএম খোলার পর বোঝা যাবে। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, ভোটের ফল ঘোষণার এই 12 ঘন্টা আগে কান পাতলে এই ভোটারদের একটা বড় অংশের মধ্যে একটা সংশয় আপনি টের পাবেন, কালকে কি হবে, কিছু বোঝা যাচ্ছে না কালকে কি হবে, এই রকম একটা ভাষ্য আপনারা শুনতে পাবেন। আমি বলছি বিশ্বনাথ দা, এইটা অনেকে বলছেন যে বিজেপি এবং তৃণমূল দুই শিবিরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাদের ব্যাখ্যা যে তৃণমূল উন্নয়নের ভর করে ভোট বৈতরণী পেরোতে পারবে কিনা তাদের মধ্যে সংশয় রয়েছে। আবার এত অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও বিজেপি এখানে পালাবদল ঘটাতে পারবে কিনা তা নিয়েও কিঞ্চিত তাদের মধ্যে সংশয় রয়েছে। ধরুন 93%, মানে সর্বকালীন রেকর্ড ভোট পড়েছে। এর আগে 2011-তে 85% পড়েছিল, তখন এই সংশয় বা অনিশ্চয়তার বাতাবরণ ছিল না। আজকে এই ভোটের লাস্ট ল্যাপে এসে কি কারণে বলে মনে হচ্ছে আপনার? এই বেশি ভোট পড়েছে, ঐতিহাসিক ভোট পড়েছে, ব্যতিক্রমী ভোট পড়েছে, 93% ভোট পড়েছে। এই বিরাট সংখ্যক ভোট কার পক্ষে গেল, এটা যদি নর্মাল 80-82% ভোট পড়তো তাহলে সহজে অনুমান করা যেত। কিন্তু অতিরিক্ত যারা ভোট দিলেন, এবং সেটার সংখ্যাটা প্রায় 30 লক্ষ, মানে 2021-এর থেকে 30 লক্ষ অতিরিক্ত মানুষ ভোট দিয়েছে। ফলে এই অতিরিক্ত ভোটার, এই শহরের উচ্চবিত্ত এবং আরবান ভোটার এবং তারা মধ্যবিত্ত ভোটার আছেন, এই ভোটাররা কার পক্ষে যাবে এটা অনুমান কেউ করতে পারছে না। যার জন্যই
এত অনিশ্চয়তা। দ্বিতীয় যেটা, এসআইআর হওয়ার পরে 90 লক্ষ লোকের মধ্যে 63 লক্ষ মৃত, স্থানান্তরিত বা মানে অ্যাবসেন্টি ভোটার আছে। এই 63 লক্ষ Duplicate ও ভোটারকে আছে। বাদ দিয়ে, এই 63 লক্ষ ভোটারকে বাদ দিয়ে আসলে শাসক দল কতটুকু সুবিধে বা অসুবিধাতে পড়লো সেটা, বা বিরোধী দল কতটুকু সুবিধা অসুবিধায় পড়লো তার অ্যাসেসমেন্ট করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না, কোনো সেফোলজিস্টের পক্ষে সম্ভব হচ্ছে না। আর 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে 27 লক্ষ যে নাম ট্রাইব্যুনালে চলে গেল, ভোট দিতে পারলো না, এই 27 লক্ষ লোক ভোট না দেওয়ার ফলে তার ইম্প্যাক্ট কি হবে কোনো রাজনৈতিক দল কিন্তু অ্যাসেস করতে পারেনি, কোনো ভোট সমীক্ষক অ্যাসেস করতে পারেনি। সেই কারণেই তুমি দেখবে, আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন শিবির বিভিন্ন সংখ্যা বলছে। সাধারণত তুমি দেখবে বাম আমলে অনিল বিশ্বাস একবার বাদ দিয়ে মোটামুটি যে সংখ্যাটা বলে দিত অর্গানাইজেশনাল রিপোর্ট থেকে, প্রায় সেই সংখ্যাতেই আসন সিপিএম পেত বা বামেরা পেত। অনিল বিশ্বাসের মৃত্যুর পরে আর সেরকম লোক ছিল না, ফলে তারা ওইভাবে মেলাতে পারেনি। একমাত্র ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে ভোট হয়েছিল লোকসভা ভোট, সেটাই অনিল বিশ্বাস মেলাতে পারেনি, কারণ ইন্দিরা গান্ধীর সপক্ষে যে হাওয়া, সহানুভূতির হাওয়া ছিল, সেটা উনি মেলাতে পারেনি। বাদ বাকি বছরের পর বছর অনিল বিশ্বাস ভোটের হয়ে যাওয়ার পরে বলতেন আমরা এতটা সিট পেতে পারি, এবং ফলাফলের পরে দেখা যেত ওই সিট পাচ্ছি। কিন্তু অথচ তৃণমূল বা বিজেপি বা ইভেন কংগ্রেস কোনো দলই কিন্তু মানে সংখ্যা বলতে পারছে না সেইভাবে। আমি দুটো জায়গা থেকে খোঁজ নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের যারা কালীঘাট পন্থী যাদেরকে বলা হয়, তারা বলছেন যে ভাই 170 থেকে 190 এর মধ্যে সিট পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের কাছাকাছি লোকদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে 220 থেকে তারা শুরু করব, 220 দিয়ে শুরু করব, শেষ কোথায় করব আমরা মানে 70-80তেও চলে যেতে পারি। আবার উল্টো দিকে বিজেপি শিবিরের পশ্চিমবাংলার দিল্লির যারা নেতা, তাদের একাধিক নেতার সাথে কথা বলেছি, বলছে আমরা কমফোর্ট মেজরিটি পাবো, 150-এর উপরে সিট পেয়ে সরকার গঠন করব। কিন্তু পশ্চিমবাংলায় যারা মানে মাটির রাজনীতিতে বিজেপির সাথে যুক্ত আছে, তারা বলছে 130 থেকে 140-এর মতন সিট পাবো। কংগ্রেস দলের মধ্যেও আমি দেখেছি যে কংগ্রেস দলের যারা মানে মুর্শিদাবাদ মালদাতে কাজ করছেন, তারা বলছেন যারা দুটো 4টে সিট পাবো। কিন্তু আবার কংগ্রেস দলের কলকাতায় বসে যারা রাজনীতি করছেন, তারা বলছেন না 8টা-9টা সিট পাবো। ফলে তুমি বুঝতেই পারছো, কোনো রাজনৈতিক দলের কাছে কোনো এস্টিমেট নেই, কোনো সেফোলজিস্টের কাছে কোনো এস্টিমেট নেই। এক একজন এক এক রকম বলছেন। তার দুটো মেজর কারণ, একটা হলো এসআইআর এর ইম্প্যাক্ট কেউ বুঝে উঠতে পারছে না, আর সেটা মানে তৃণমূলের জন্য পজিটিভ না বিজেপির জন্য পজিটিভ। আর দ্বিতীয় যেটা, সেই অতিরিক্ত মানুষ যে ভোট দিল, এই 93% মানুষের ভোট, পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের ইতিহাস একটা, এই অতিরিক্ত মানুষের ভোটটা কোন দিকে গেল তারও পরিমাপ করাটা খুব কঠিন। ফলে এই দুটো কারণেই কিন্তু না সেফোলজিস্টরা নির্দিষ্টভাবে বলতে পারছেন, না কোনো রাজনৈতিক দল অনিল বিশ্বাসের মতন বলতে পারছেন যে এতটা সিট পাবো। ফলে অনিশ্চয়তা অনেক বেশি গতবারের থেকে। 21-এ কিন্তু তুমি যদি লক্ষ্য করো, প্রায় সমস্ত ওপিনিয়ন এক্সিট পোলগুলো তৃণমূল সরকারে আসবে। বিজেপির ক্ষেত্রে বলেছে 100, 110, 115, যেটা মেলেনি। কিন্তু তৃণমূল সরকারে আসবে সবাই দেখিয়েছিল, প্রায় সবাই দেখিয়েছিল। কিন্তু এবারের ক্ষেত্রে ঠিক উল্টোটা, বিজেপি ক্ষমতায় আসছে, এটা বেশিরভাগ পোলস্টাররা দেখাচ্ছেন। আবার কেউ একদম বিশ্বনাথ দা, এবারের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলুন, শেষ করুন। এটা বলছিলাম, তার মানে দুটো ভাগে ভাগ হয়ে দেখাচ্ছেন তারা। মানে গতবার একতরফা ভাবে তৃণমূল ক্ষমতায় আসবে বলছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন যে মানে পরিষ্কার ছবিটা বুঝতে পারছিলেন। এবার পরিষ্কার ছবিটা তারা বুঝতে পারছেন না জন্যই তারা কিন্তু কেউ তৃণমূলের হয়ে বলছেন, তো কেউ বলছেন বিজেপির হয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.